আপনি প্রথমে উন্ডটাকে এক্সটেনশন করব, তারপর হচ্ছে উন্ডটাকে এক্সটেন্ড করব, ভিতরে ভালো করে দেখব যে কোথায় ময়লা ধান কি আছে না আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেলিভারি অফ ফ্র্যাকচার করব, আমি ধাক্কা দিয়ে পুরো ফ্র্যাকচারটাকে আবার বাইরে নিয়ে আসবো। কারণ কেন? কারণ আমি ফ্র্যাকচারের মাথাটা দেখতে চাই, যে মাথাটা বের হয়েছিল সেই মাথাটা খুব ভালো করে আমি দেখতে চাই। আমরা দুই দিকে চাপ দিয়ে ফ্র্যাকচারটাকে আবার বাইরে নিয়ে আসি, ঠিক আছে। ভিতর থেকে ঘষাঘষি করি না, বাইরে এনে ফ্র্যাকচারটাকে ভালো করে দেখি যে ফ্র্যাকচারের এন্ডটা কি অবস্থা আছে, ভালো আছে কি নেই, ঠিক আছে। এবং ফ্র্যাকচারটাকে বাইরে ডেলিভারি করে নিয়ে আসি। এরপরে আমরা কি করি যে এরপরে আমরা রিমুভাল অফ অল ডিভাইটালাইজড টিস্যু করি। এর মধ্যে ইয়া আছে যে মাসেলকে খুব অ্যাগ্রেসিভলি কাটি, স্কিনকে একটু মানে ইয়া করে ডিব্রাইড করি, ওই ধরনের হিসাব আছে, ওগুলো বাদ দেন। তারপরে হচ্ছে উন্ড ক্লিনজিং। এরপর হচ্ছে উন্ড ক্লিনজিং। উন্ড ক্লিনজিং এর ক্ষেত্রে একটা রুল অফ থাম্ব আছে। গাস্টুলো 1 উন্ডের ক্ষেত্রে অ্যাটলিস্ট 3 লিটার, গাস্টুলো 2 উন্ডের ক্ষেত্রে অ্যাটলিস্ট 6 লিটার, গাস্টুলো 3 উন্ডের ক্ষেত্রে অ্যাটলিস্ট 9 লিটার, 3 6 9 এরকম, মানে প্রচুর পরিমাণে নরমাল স্যালাইন দিতে হয়। তবে যেটা এমনিতে বইপত্র রেকমেন্ডেড সেটা হচ্ছে প্রাইমারিলি যদি আপনার ডার্ট থাকে, সয়েল থাকে, ময়লা থাকে, কাদা থাকে, প্রথমে আপনি নরমাল স্যালাইন দিবেন না। প্রথমে আপনি ক্লিন ওয়াটার, ঠিক আছে, বা যেটা আমরা ট্যাপ ওয়াটার ইউজ করি, ট্যাপ ওয়াটার সাবান দিয়ে প্রথমে পুরো হেক্সি স্ক্রাব দেন, সাবান দেন। প্রথমে বাইরে দিয়ে পুরো জায়গাটা খুব ভালো করে সাবান দিয়ে ধুবেন, ঠিক আছে, সাবান ডিটারজেন্ট দিয়ে, ঠিক আছে, ভালো করে ধুবেন, বলতিতে গামলাতে পানি নিয়ে ভালো করে পুরো জায়গাটা ধুয়ে ক্লিন করবেন। তারপরে আপনি ওই ক্লিন মানে কাপড় দিয়ে, স্টেরাইল কাপড় দিয়ে শুকনো করে মুছবেন। এরপর জিনিসটার মধ্যে ফার্দার ড্র্যাপিং করে তারপরে ডেব্রাইটমেন্টে নামবেন। প্রথমেই ডেব্রাইটমেন্টের জন্য ড্র্যাপিং করে ফেলবেন না, আগে ময়লা কাদা যা আছে সবকিছু পরিষ্কার করে জিনিসটাকে শুকনো করে মুছে তারপর আপনি প্রপারলি এটাকে আবার ড্র্যাপিং করবেন, আবার পেইন্টিং করবেন, স্টেরাইল এনভায়রনমেন্ট নেবেন। এরপরে আপনি ইউল স্টার্ট ইওর ট্রু ডেব্রাইটমেন্ট, উন্ড এক্সটেনশন, এগুলি আর কি। যাই হোক, ওগুলো বাদ দেন, ওগুলো কাজ করতে গেলে শিখে যাবেন। ডেলিভারি অফ দ্য ফ্র্যাকচার, এটা কি যেন বলছিলেন? ডেলিভারি ফ্র্যাকচার মানে আমি ধাক্কা দিই, ফ্র্যাকচারটা তো ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে, আমি ধাক্কা দিয়ে আবার পুরো ফ্র্যাকচারটাকে বাইরে বের করে আনি। এই স্কিনের এই ফুটা দিয়ে পুরো ফ্র্যাকচারটাকে বাইরে আমরা বেন্ড করি, এটাকে এরকম বেন্ড করি, বেন্ড করে এই ফ্র্যাকচার এন্ডটাকে বাইরে নিয়ে আসি। বাইরে এনে আমি একদম সুন্দর করে পুরো ফ্র্যাকচারের এন্ডটা দেখতে চাই, কোথায় কাদা লেগে আছে, বোনসের কোথায় ময়লা লেগে আছে, ঠিক আছে। শুধু এখান থেকে এই যে একটু পানি দিয়ে ধুয়ে ফেললাম, দেখতে পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে, দ্যাট ইজ নট ডেব্রাইডমেন্ট। এবং আইডিয়ালি ডেব্রাইডমেন্টের সময় ইউ শুড ইউজ অপারেটিভ লুপ, মানে অপারেটিভ ওই কিছু দেখেছেন ম্যাগনিফিকেশন গ্লাস থাকে, চোখের মধ্যে ম্যাগনিফাইং গ্লাস পড়ে। জি ভাই, দেখছি ভাই। ডেব্রাইডমেন্ট করার সময় আপনার এরকম অপারেটিভ লুপ পরে তারপর কাজ করতে হবে, যে আমি যখন ডেব্রাইডমেন্ট করলাম, ডেব্রাইডমেন্টের পরে পুরো জায়গাটা এরকম ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমাকে দেখে নিতে হবে যে কোথাও কোনো ময়লা আছে কিনা, ইনক্লুডিং বোথ দ্য ফ্র্যাকচার সারফেস এন্ড ইনক্লুডিং দ্য সফট টিস্যু। সো এটা মানে টেকনিক্যালি ডিমান্ডিং, ঠিক আছে। কোনোভাবেই ওই দাদুরা একটু পানি দিয়ে ধুয়ে দিল, আপনি একটু সাবান পানি ধুলেন, একটু পরিষ্কার দিয়ে দিলাম, তাতে এটা স্টেরাইল এনভায়রনমেন্ট পাবেন না, ঠিক আছে। এনিওয়েজ, বাদ দিলাম ভাই, আপনারা যেভাবে করেন এমআরসিএস এর জন্য এত বেশি কিছু লাগবে না। তারপর উন্ড ক্লিনজিং করলেন, উন্ড ক্লিনজিং মানে নরমাল স্যালাইন দিয়ে খুব ভালো করে স্টেরাইল করলেন। আর নার্ভ আর টেন্ডনের ক্ষেত্রে একটাই কথা, যে এই ধরনের ইয়ার ক্ষেত্রে যে নার্ভ এবং টেন্ডনটা প্রাইমারি, এই ইনফেক্টেড উন্ডের মধ্যে নার্ভ এন্ড টেন্ডন রিপেয়ার করার দরকার নেই। এরকম কিছু ছিল ডেব্রাইডমেন্ট। আমরা আবার প্রিন্সিপালে ফিরে আসি। অ্যান্টিবায়োটিক, প্রথমে ব্রড অ্যান্টিবায়োটিক কভারেজ দিব। উন্ড ডেব্রাইডমেন্টের স্টেপস গুলো কেউ কি একটু হালকা করে বলতে পারবেন, কি কি স্টেপস মনে আছে? প্রথমে এক্সিশন করব, এরপর এক্সটেনশন করব ওই মার্জিনটা, এক্সটেনশন করে এরপর হচ্ছে আমরা বোনের যে ফ্র্যাকচারের যে জায়গাটা বাইরে নিয়ে আসব, দেন হচ্ছে ওইটা ওই যে ওয়াশ করব ভালো করে না। এরপরে হচ্ছে ডেব্রাইডমেন্ট প্রপার, বা যেটা হচ্ছে রিমুভাল অফ ডিভাইটালাইজড টিস্যু। এরপরে আমি পুরো সফট টিস্যুর মধ্যে যা যা ময়লা খারাপ যা আছে সবকিছু রিমুভ করে কেটে এক্সট্রাকশন করে ফেলবো, ঠিক আছে। তারপরে কি করব, এরপরে আমি নরমাল স্যালাইন দিয়ে ধুবো। তারপরে নার্ভ টেন্ডন গুলি থাকলে ওগুলি মার্ক করে ট্যাগ করে ওগুলিকে রেখে দিব, ওগুলোর মধ্যে এখন হাত দিব না, ওগুলি পরে রেসপেক্টিভ স্পেশালিস্ট দেখবেন। দিস ওয়াজ ডেব্রাইডমেন্ট। এরপর আসুন নরমাল স্যালাইনের যে অ্যামাউন্টটা বললেন, যে ওইটা টাইপ 1 এর জন্য কত জন বলছিলেন? 3 6 9। আচ্ছা, 3 6 না সরি কি বলছি, 6 9 12, 6 9 12। আচ্ছা, মানে টাইপ 3 তে 12, টাইপ 1 এ 6 লিটার, টাইপ 2 তে 9 লিটার, টাইপ
মানে 6 লিটারের কম স্যালাইন কখনোই ইউজ করার কোনো সুযোগই নাই। আচ্ছা কেন এত নরমাল স্যালাইন ইউজ করি? নরমাল স্যালাইন কেন ইউজ করি? আইসোটনিক এই না কারণে টনিক কেন ইউজ করেন? মানে 6 লিটার কেন? 3 লিটার না কেন? 2 লিটার না কেন? 1 লিটার দিয়ে ধুলে আপনি তো এর আগে এই যে ডেব্রাইডমেন্ট করছেনই। 1-2 লিটার দিয়ে ধুইলেই তো এটা মোটামুটি পরিষ্কার হয়ে যায়। নাকি না ভাই? আপনি তো এর আগে সব ওয়াটার দিয়ে ধুইছেন, এই জায়গাটায় এক্সটেনশন করছেন, ফ্র্যাকচার ডেলিভারি করে ওই জায়গাটা পরিষ্কার করছেন, সবকিছু রিমুভাল করে ডিভাইটালাইজ টিস্যু আপনি কেটে ফেলে দিছেন, ঠিক আছে? এখন বাকি যে জায়গাটা ছিল সেখানে মাত্র 2 লিটার 3 লিটার দিলে তো হয়ে যায়। 6 আমরা বলছি মিনিমাম 6 লিটার দিতেই হবে। 6 লিটার 9 লিটার 12 লিটার অক্সিজেন মানে নরমাল স্যালাইন দিয়ে ধোয়ার কারণটা কি? কোনো ধারণা? না ভাই বলতে পারছি না। ধারণার একটাই শব্দ, সেটা হচ্ছে একটাই শব্দ, এই শব্দটা খুব পছন্দ, এটা মনে রাখলেই হবে, সেটা হচ্ছে এই শব্দটা মনে থাকবে ভাই? আপনি ওইখানে যে ইনফেকশন গুলো চোখে দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, যেগুলো চোখে দেখতে পাচ্ছেন না, যে ইনফেকশন গুলো এটার ভিতরে আছে, ব্যাকটেরিয়া গুলো ওইখানে আছে, ঠিক আছে, আপনি যত বেশি পরিমাণে ওইখানে নরমাল স্যালাইন দিবেন, ঠিক আছে, ওই ব্যাকটেরিয়া নরমাল স্যালাইনের কাজ কিন্তু ব্যাকটেরিয়া গুলোর সংখ্যাকে কমানো, নাম্বারটাকে কমানো, যেন বডির ইমিউন সিস্টেমের এগেইনস্টে যুদ্ধে ওরা হেরে যায়, বডি ইমিউন সিস্টেম যেন জিততে পারে। তো আপনি যদি অল্প পরিমাণে নরমাল স্যালাইন দিয়ে আসেন যে হ্যাঁ দেখতে পরিষ্কার হচ্ছে, তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার কিন্তু লোড কমলো না। আপনার নরমাল স্যালাইন বেশি করে দেওয়ার পারপাস হচ্ছে ব্যাকটেরিয়াল লোডটাকে কমানো। যে 6 থেকে 12 লিটার নরমাল স্যালাইন যখন দিবেন, তখন প্রতিবার নরমাল স্যালাইন দিবেন, কিছু ব্যাকটেরিয়া বের হয়ে যাবে, প্রতিবার নরমাল স্যালাইন দিবেন, কিছু ব্যাকটেরিয়া বের হয়ে যাবে। 12 লিটার পর্যন্ত নরমাল স্যালাইন দিলে তখন মোটামুটি ব্যাকটেরিয়াল কাউন্টটা কমে আসে। আমার নরমাল স্যালাইনের টার্গেট অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল কাউন্ট কমানো, জায়গাটাকে পরিষ্কার করা না। আমি কি কথা বলছি বোঝা যাচ্ছে ভাই? জি ভাইয়া। যে আমি নরমাল স্যালাইন দিয়ে আমি ব্যাকটেরিয়াল কাউন্টকে কমাতে চাচ্ছি, ঠিক আছে, জায়গাটা দেখতে পরিষ্কার হচ্ছে, ছবিটা সুন্দর আসছে, ওটার জন্য না, যে আমার ব্যাকটেরিয়াল কাউন্ট, এবং ব্যাকটেরিয়াল কাউন্ট কমাতে হলে আমার অন্তত 6 লিটার নরমাল স্যালাইন দিয়ে ওয়াশ দিতেই হবে, ইররেসপেক্টিভ অফ সাইজ অফ দ্য উন্ড। বুঝাতে পারছি আমি কথাটা ভাই? জি ভাইয়া। এই ক্ষেত্রে কোনো কার্পণ্য করা যাবে না। পেশেন্ট আনে নাই, 6 লিটার কেন লাগবে, 2-3 লিটার হইলেই হবে। দাদুরা বিরক্ত হয়ে যায় যে আর কত স্যালাইন লাগবে, স্যার আর লাগবে না, ঠিক আছে? এইসব ক্ষেত্রে কান দেওয়ার কোনো সুযোগই নেই। অ্যাটলিস্ট 6 লিটার নরমাল স্যালাইন আপনি এখানে ঢালতে থাকবেন এবং মাথায় রাখতে থাকবেন প্রতিবার নরমাল স্যালাইন দিচ্ছি আর রোগীটার ইনফেকশনের চান্স একটু করে কমাচ্ছি। এনিওয়েজ ভাই অনেক কথা বলে ফেলছি বাইরের টপিকসে। এবার আসেন উন্ড ক্লোজারের ক্ষেত্রে, ঠিক আছে? উন্ড ক্লোজার পড়ার সময় আমাদেরকে একটু গাস্ট্রো ক্লাসিফিকেশনটা একটু ঠান্ডাভাবে পড়ে নিতে হবে। গাস্ট্রো ক্লাসিফিকেশনটা কি জানেন একটু বলেন তো ভাই? টাইপ 1 টা জানি যে হচ্ছে 1 সেন্টিমিটার উন্ড, যে একদম লেস এক্সপোজার, লেসার আর কি টাইপের জানেন? উন্ড। দেন টাইপ 2 আর কারো হচ্ছে কোনো ধারণা? হুম 2 to 10 সেন্টিমিটার, দেন হচ্ছে টাইপ 3 বা মোর দেন 10 সেন্টিমিটার। বাট আচ্ছা ওইখানে দুইটা আছে, একটা হচ্ছে নিউরোভাস্কুলার মানে এরকম কিছু ড্যামেজ জানি। থাকলে, আর একটা হচ্ছে নিউরোভাস্কুলার। আর কেউ কিছু জানি ভাই? লিলি আপা, ইশফাক ভাই, গাস্ট্রো ক্লাসিফিকেশন সম্পর্কে কোনো ধারণা? রিমন ভাই? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এমনি না, হ্যাঁ, ওপেন ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন ওপেন আর ফ্র্যাকচার। এক্সট্রা তো এগুলো। এবার আমার কথা বুঝুন, সেটা হচ্ছে যে গাস্ট্রো ক্লাসিফিকেশনের আগে বেসিসটা বুঝবেন, ঠিক আছে? উন্ড সাইজের দিকে মনোযোগ দিবেন না, উন্ড সাইজের দিকে মনোযোগ দিবেন না। আগে আপনাদের জন্য সহজ করে দেই, ঠিক আছে? সহজ করার জন্য আগে সহজ করে দিই। সহজ হচ্ছে গাস্ট্রো 1, গাস্ট্রো 2, গাস্ট্রো 3। গাস্ট্রো 1 হচ্ছে উন্ড সাইজ লেস দেন 1 সেন্টিমিটার, গাস্ট্রো 2 উন্ড সাইজ মোর দেন 1 সেন্টিমিটার, গাস্ট্রো 3 উন্ড সাইজ মোর দেন 10 সেন্টিমিটার। লেস দেন 1 1 থেকে 10, 10 এর উপরে, তাই তো? এখন 10 এর উপরে হওয়ার সময় 3 এর মধ্যে 3A, 3B, 3C। 3A কোনটা? যে 10 এর উপরে উন্ড সাইজটা অনেক লম্বা, কিন্তু এটার স্কিন কভারেজটা সম্ভব, লোকাল কভারেজ ইজ পসিবল, ঠিক আছে? লোকাল কভারেজ করা সম্ভব, এটা হচ্ছে গাস্ট্রো টাইপ 3A। আর উন্ড সাইজটা 10 সেন্টিমিটার থেকে বড় এবং লোকাল কভারেজ সম্ভব না, ফ্ল্যাপ বা রোটেশনাল স্কিন কভারেজ দরকার, এটা হচ্ছে গাস্ট্রো 3B, ঠিক আছে?
আর গাস্ট্রুলো 3C কোনটা, যে কোনো সাইজেরই উন্ড হোক না কেন, যদি কোনো আর্টেরিয়াল ড্যামেজ থাকে যেটাকে রিপেয়ার না করলে উন্ড হিল হবে না, সেটা হচ্ছে গাস্ট্রুলো 3C। এই জিনিসটা কি আগে মাথায় ঢুকেছে কিনা ভাই? জি ভাইয়া। আপনারা জানবেন, মোস্ট অফ দ্য পিপল জানবে এইটুকুই, ঠিক আছে? মোস্ট অফ দ্য পিপল জানবে এইটুকু। গাস্ট্রুলো 1 wound size less than 1, গাস্ট্রুলো 2 wound size less than more than 1 থেকে 10, গাস্ট্রুলো 3 wound size 10 এর উপরে, এবং 3 এর মধ্যে 3A মানে হচ্ছে স্কিন কভারেজ সম্ভব, 3B স্কিন কভারেজ সম্ভব না, মানে ওই আমি প্রাইমারি ক্লোজার মানে স্কিনটাকে আমি সুচার দিয়ে ক্লোজ করতে পারবো না। ধরেন স্কিন লস আছে কোনো কারণে, হ্যাঁ স্কিন লস আছে, তো স্কিন লস থাকলে আমাকে এই উন্ডটাকে কভার করার জন্য আমার ফ্ল্যাপ কভারেজ লাগবে। আর গাস্ট্রুলো 3C হচ্ছে আমার যে কোনো ধরনের উন্ড কিন্তু একটা ভাস্কুলার ইনজুরি আছে, সেটা হচ্ছে গাস্ট্রুলো 3C। এটা তো বোঝা গেল ভাই? জি। আচ্ছা, এবার একটু কঠিন করি। উন্ড সাইজ দিয়ে গাস্ট্রুলো না, ঠিক আছে? গাস্ট্রুলোর মূল হিসাব হচ্ছে লো এনার্জি, মডারেট এনার্জি, হাই এনার্জি। কি বললাম? লো এনার্জি, ওয়ান হচ্ছে লো। ফ্র্যাকচার। গাস্ট্রুলোর সাহেবের মূল টার্গেট ছিল ফ্র্যাকচার হিলিং পটেনশিয়াল কতটুকু, ইনফেকশনের চান্স কতটুকু সেটা দেখার জন্য। লো এনার্জি ফ্র্যাকচারের হিলিং পটেনশিয়াল বেশি, ইনফেকশনের চান্স কম। মডারেট এনার্জি ফ্র্যাকচারের হিলিং পটেনশিয়াল মডারেট, ইনফেকশন চান্স মডারেট। হাই এনার্জি ফ্র্যাকচারের হিলিং চান্স কম, ইনফেকশন রেট বেশি। কেন? কারণ এদের এই ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড। তো আমরা গাস্ট্রুলো ক্লাসিফিকেশন, ধরেন আপনি দেখলেন যে একদম কমিউনিটেড একটা ফ্র্যাকচার, ঠিক আছে, বা সেগমেন্টাল একটা ফ্র্যাকচার, হাই এনার্জি ফ্র্যাকচার, ঠিক আছে, যে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, কিন্তু উন্ড সাইজ 1 লেস দেন 1, এটাকে কিন্তু গাস্ট্রুলো 1 বলা উচিত না। আমি কি কথাটা বলছি আবার বুঝছেন? গাস্ট্রুলো ক্লাসিফিকেশন ডিপেন্ডস অন লো এনার্জি, মডারেট এনার্জি, হাই এনার্জি। আপনি দেখছেন একদম কমিউনিটেড একটা ফ্র্যাকচার, কিন্তু উন্ড সাইজ একদম ছোট, বেশি স্কিন বেশি বড় করে নাই, ফল ফ্রম হাইট হয়েছে, ঠিক আছে, একদম কমিউনিটেড femoral fracture with small puncture wound, এটা should be গাস্ট্রুলো 3 rather than গাস্ট্রুলো 1। কেন? কারণ এটা এনার্জি অফ মানে সিভিয়ারিটি অফ এনার্জি ইজ দ্য বেসিস অফ গাস্ট্রুলো ক্লাসিফিকেশন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আরো ভাই এই লো এনার্জি মডারেট এনার্জি এটা কি ভাই বুঝিনি তো। ভেরি গুড, আমি ফ্র্যাকচার প্যাটার্ন দেখলেই বুঝবো। আচ্ছা দাঁড়ান, আপনি আমাকে দাঁড়ান। ফ্র্যাকচার ফিমার তো পাবো না, অবলিক ফ্র্যাকচার পাবো। এটার মধ্যে দেখতেই হয় আসলে। আপনি বলেন তো এইখানে এই যে ছবিটা ফিমারের যে ফ্র্যাকচার, এইটা হাই এনার্জি ট্রমা ছিল নাকি এই এফটা হাই এনার্জি ট্রমা ছিল? এফটা ভাইয়া। এটা নিয়ে কোনো কনফিউশন? না ভাইয়া। বা এইটা আর এইটার মধ্যে, এইটা আর এইটার মধ্যে কোনটা বেশি হাই এনার্জি ট্রমা ছিল? এটা বেশি না এটা বেশি? নিচেরটা কোনো কনফিউশন? ই ই। এটা না আপনি ভাইয়া। আচ্ছা ধরেন এইটা আর এইটা, বা এইটাও বাদ দিলাম একটা, ধরেন এইটা আর এইটা, এটার মধ্যে কোনটা বেশি এনার্জি? জি ভাই জিটা জি। সেগমেন্টাল, দুইটা জায়গায় ভেঙে গেছে, এখানে ভাঙছে, ভাঙার পরে একটা জায়গায় ভাঙার পর সেকেন্ড জায়গায় ভাঙা কিন্তু বেশ কঠিন। একটা জায়গায় যখন ভেঙে গেছে, ব্রিটলনেস কমে গেছে, তখন এই জায়গাটা নোট ছিল, তার মধ্যেও সে আরেকটা জায়গায় ভেঙেছে। সেগমেন্টাল ফ্র্যাকচার হতে হলে অনেক হাই এনার্জি হতে হয়। সো সো এনার্জি অফ ফ্র্যাকচার এই ভাইয়া যে মানে আমি মানে একটু স্পেসিফিকলি জানতে চাচ্ছিলাম এটা কোনো মানে কাট অফ পয়েন্ট আছে কিনা, যা কোনো কিছু যেমন লো মডারেট হাই, ওকে ভেরি গুড। না, কোনো কমিউনিটেড গুলিকে আমরা ইন জেনারেল কমিউনিটেড ফ্র্যাকচার, সেগমেন্টাল ফ্র্যাকচারকে হাই ভেলোসিটি ট্রমা বলি। যদি দেখি যে কমিউনিটেড ফ্র্যাকচার বা সেগমেন্টাল ফ্র্যাকচার আছে, এক। যদি ট্রান্সভার্স শর্ট অবলিক ফ্র্যাকচার বা স্পাইরাল ফ্র্যাকচার থাকে, কি বলি ট্রান্সভার্স না, হ্যাঁ ট্রান্সভার্স শর্ট অবলিক ফ্র্যাকচার থাকে, তাহলে সেটাকে বা স্পাইরাল ফ্র্যাকচার থাকে, সেগুলি আমি লো টু মডারেট, স্পাইরালটা মডারেটও হয়, লো লো এনার্জি বলি। যদি এই যে বাটারফ্লাই ফ্র্যাগমেন্ট থাকে সেগুলিকে আমরা সাধারণত মডারেট ইনজুরি বলি, কিন্তু এগুলি অ্যাবসলিউট কাট অফ পয়েন্ট না।
ঠিক আছে? তো এগুলি রিলেটিভলি লো, আচ্ছা ভাইয়া। এটাকে ধরে নিতে পারেন মডারেট, দিস আর হাই উইদাউট ইন ডাউট। বুঝতে পারছেন আমি কথাটা ভাই? তো এই ভাইয়া ফ্র্যাকচার হাই কোনটা বললেন, কমিউনিটেড আর কোনটা যেন বললেন ভাইয়া? সেগমেন্টাল, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো এই ফ্র্যাকচার প্যাটার্ন দেখে এটা হচ্ছে আমার এখন এইটা গিয়ে, ঠিক আছে, এইটা গিয়ে ছোট পাংচার উন্ড করছে, ঠিক আছে, বা এই যে ধরেন এই সেগমেন্টটা গিয়ে ছোট্ট একটা পাংচার উন্ড করছে, ছোট্ট একটা 1 সেন্টিমিটার, লেস দেন 1 সেন্টিমিটার। আপনি তো উন্ড দেখে বলে দেবেন ওকে ঠিক আছে স্যার এটা সেগমেন্টাল ফ্র্যাকচার, গাস্টলো 1 উন্ড, ঠিক আছে? তখন আমি হাসবো, কারণ গাস্টলো 1 উন্ডে কখনোই সেগমেন্টাল ফ্র্যাকচার হতে পারে না। সিভিয়ারিটি অফ ইনজুরি, এনিওয়েজ বেশি জানার দরকার নেই। আপনি আপনার পরীক্ষার জন্য এটুকু মনে রাখেন, less than 1, more than 1, more than 10, স্কিন কভারেজ সম্ভব, স্কিন কভারেজের জন্য ফ্ল্যাপ কভারেজ লাগবে, লোকাল স্কিন কভারেজ সম্ভব, লোকাল স্কিন কভারেজ সম্ভব না, ফ্ল্যাপ কভারেজ লাগবে, আর হচ্ছে আর্টারিয়াল ইনজুরি আছে। এই শব্দগুলি মনে রাখলে আপনার পরীক্ষা হয়ে যাওয়ার কথা আর কি। হ্যাঁ, কারণ আমার সাথে পড়তে আচ্ছা কিছু এক্সট্রা জানতেই হবে, সরি কিছু করার নাই, বুঝছেন? এগুলো না বসে সমস্যা থাকলে পেটে ব্যথা করে। এনিওয়েজ আমরা শেষের দিকে চলে আসছি। আমার এখন স্কিন কভারেজের কথা বলছিলাম, ঠিক আছে ভাই? আমার উন্ড কভারেজের কথা বলছিলাম আমরা গাস্ট্রো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, উন্ড কভারেজের ক্ষেত্রে ভাই কথা ছিলাম। এখন উন্ড ক্লোজারটা আমার খুব দরকার কেন, সেটা হচ্ছে যে আমার ইসের জন্য কি বলে, উন্ড ক্লোজারটা দরকার হচ্ছে আমার ফ্র্যাকচার ইনফেকশন প্রিভেনশনের জন্য, যেটা আমরা আগেই বলেছিলাম, তাই না? আচ্ছা, হেমাটোমার ইনফেকশনটা প্রিভেনশন করার জন্য। এর মধ্যে গাস্ট্রো 1 অথবা গাস্ট্রো 2 ফ্র্যাকচার, ঠিক আছে, আবার দেখি গাস্ট্রো 1 অথবা গাস্ট্রো 2 ফ্র্যাকচার, এগুলো তো আমার লোকাল কভারেজ করা সম্ভব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস একটু কি জিজ্ঞেস কি করবো, প্লিজ বলুন। সেটা হচ্ছে ধরে নিলাম যে ধরেন আপনার ওই যে ওন্ডের যে ক্যারেক্টারসি লেস দেন 1 বা ধরেন মোর দেন 1 দেখে মনে হচ্ছে যেটা গাস্ট্রিলো 2, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই ওখানে দেখবেন যে একই সাথে ওই যে আপনার ভাস্কুলার সেগমেন্টাল ফ্র্যাকচার আছে, কম্প্রোমাইজ আছে, হ্যাঁ ভাস্কুলার কম্প্রোমাইজ সেক্ষেত্রে কি আছে, ওটা গাস্ট্রো সেক্ষেত্রে 3, কি ওটা 3C চলে গাস্ট্রো যাবে? 3 সরাসরি উন্ডে ভাস্কুলার একদম কিছু লেস থাকলেই দেন 1 3C। 0.1 মিলিমিটার উন্ড, ঠিক আছে, 1 আচ্ছা, মিলিমিটার উন্ড কিন্তু ভাস্কুলার ইনজুরি আছে, এটা হচ্ছে সরাসরি গাস্ট্রো 3C তে চলে যাবে, বুঝতে পারছি। ঠিক আছে? মানে সাইজের চেয়ে মেইনলি হচ্ছে সিভিয়ারিটিটা আসলে। সিভিয়ারিটিটা এক্স্যাক্টলি, এনার্জিটা বেশি জরুরি। আর ভাস্কুলার ইনজুরিটা কেন, আচ্ছা বেশি জানলে সমস্যা, সেটা হচ্ছে যে ভাস্কুলার ইনজুরির সমস্যাটা হচ্ছে এটা দুইটা জিনিস বলেছে, একটা সিভিয়ারিটি আর একটা হচ্ছে হিলিং পটেনশিয়াল এবং ইনফেকশন রেট। গাস্ট্রো সাহেব যখন করছেন তখন উনি মূলত ইনফেকশন রেট, যেগুলোতে ভাস্কুলার ইনজুরি আছে সেগুলোর ইনফেকশন রেট ইজ ভেরি হাই, এবং এগুলি আগে ভাস্কুলার ইনজুরিটা অ্যাড্রেস করতে হয়, না হলে এই সিভিয়ারিটি অফ ট্রমা সাথে ঝামেলা লেগে যায়। সেই কারণে এটাকে উনি আলাদা একটা গ্রুপে ফেলেছেন, যে এটা যেটা ভাস্কুলার ইনজুরি রিপেয়ার করতে হবে সেটা ইজ 3C। সেখানে আপনি উন্ডেড থেকে আগে এই জায়গাটা ফোকাস করবেন, তারপর উন্ড নিয়ে চিন্তা ভাবনা করবেন। এই ধরনের কিছু ব্যাপার স্যাপার ছিল, বাদ দিলাম ভাই আমরা। আপনার সহজ উত্তর যে যদি ভাস্কুলার ইনজুরি দ্যাট রিকোয়ার্স রিপেয়ার, কিছু ভেসেল তো আমার কাটা পড়বেই, কিছু ক্যাপিলারি নষ্ট হবেই, ঠিক আছে, সেটা ইস্যু না। কোনো ফ্র্যাকচার হয়েছে, কোনো ক্যাপিলারি ইনজুরি হয় নাই, মাইনর কোনো ভেসেল ইনজুরি হয় না, এটা কি হওয়া সম্ভব? সম্ভব না। না, কিন্তু মেজর কোনো ভেসেল ইনজুরি হয়েছে যেটা রিপেয়ার করতে হবে লিম ফাংশনিং এর তাহলে জন্য, 3C। তাহলে 3C। বুঝতে পারছি আমি কথাটা? জি ভাই, হ্যাঁ। জি, ওকে, শেষ, আর বেশি জানার দরকার নেই ভাই এগুলিতে। তো আমরা যেটা বলছিলাম উন্ড কভারেজ। আচ্ছা এখন বলেন তো, গাস্ট্রো 1 উন্ড নিয়ে আসছে, আপনি এটা উন্ড কভারেজ করবেন না কি করবেন না? উন্ড কভারেজের জন্য আপনি কি করবেন? ওই যে একটা করবো টার্ম ভাইয়া। ইউজ করা রিপেয়ার যায় আপনার, এসটিপিসি না, সার্জিক্যাল টয়লেটিং প্রাইমারি ক্লোজার করে দিবেন নাকি? এই জি ধরনের কিছু করবেন, হোয়াট এভার ইট ইজ, মানে প্রাইমারি ক্লোজার করে দিবেন। ওই প্রাইমারি ক্লোজারের ক্ষেত্রে আবার ওই যে জেনারেল সার্জারির ওই হিসাব, যদি 6 ঘন্টার মধ্যে আসে প্রাইমারি ক্লোজার করে দিবেন, 6 ঘন্টার পরে আসলে ডিলিট প্রাইমারি ক্লোজার করবেন, কিন্তু ওনটা প্রাইমারিলি লোকালি কভার করে ফেলবেন, তাই তো? আচ্ছা, জি। গাস্ট্রো 2 যদি আসে তাহলে ওনটা কি কভার করবেন নাকি করবেন না? করবো ভাইয়া। আবার তো করবেন, করা যাবে। করা যাবে। গাস্ট্রো 3A যদি আসে তাহলে ওনটা কি কভার করবেন নাকি করবেন না? করবো, 3 তো করা যাবে। করে দিবেন। গাস্ট্রো 3B না না, যদি আসে, 3 করা যাবে না ভাই, 3 করা যাবে না এটা কেন? করা উচিত হবে না। আচ্ছা করা এটা উচিত ভাই ওই হবে যে না। কন্টামিনেটেড ওর না, এটা আপনি কভার করে দিলে তো ভাই কন্টামিনেশন দিতে তো রেগুলার ড্রেসিং দরকার। তো এগুলো কন্টামিনেটেড না? ওগুলা মডারেট কন্টামিনেশন যে দেখা যাচ্ছে ভাই, মডারেট এই যে কন্টামিনেশন, ফ্র্যাকচার ঠিক আছে। যে 3A লিখতে ভাই সিভিয়ার তাহলে কন্টামিনেশন এই জন্য। যেহেতু এখানে সিভিয়ার কন্টামিনেশন, এটা কভার করবেন না,
তাই তো? ওকে, ভেরি মানে গুড। রেগুলার ড্রেসিং করবো। তারপরে আর এগুলো এগুলো ভাই সব ডিলেট ক্লোজার করতে হবে। ভেরি গুড। আপনার অর্থোপেডিক সার্জনের লিখিত পারমিশন ছাড়া আপনারা কোনো ওপেন ফ্র্যাকচারের উন্ড ক্লোজ করবেন না, ফুল স্টপ। ওপেন ফ্র্যাকচারের উন্ড ক্লোজ করার প্রথম শর্ত হচ্ছে অ্যাডিকুয়েট ডিব্রাইডমেন্ট হয়েছে। অ্যাডিকুয়েট ডিব্রাইডমেন্ট না করে আপনি রাতের বেলা পেয়েছেন, সুন্দর মতো ধুয়ে মুছে উন্ড ক্লোজ করে দিয়েছেন, দিস ইজ এ ক্রাইম। বুঝতে পারছি আমি কথাটা? জি এটা ভাইয়া। মানে আপনাদের প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভে বলছে, যখন আপনার স্যার বলছে যে যাও তুমি এখন উন্ডটা ক্লোজ করে দিয়ে আসো, শুধুমাত্র তখন আমি উন্ড ক্লোজ করছি, যে এই উন্ড ডিব্রাইডমেন্টের দায়িত্ব আমি নিচ্ছি না। বুঝতে পারছি কথাটা? আর যদি রাতের বেলা ইমার্জেন্সিতে কোনো পেশেন্ট এসেছে ওপেন ফ্র্যাকচার, আমি উন্ড খুব ভালো করে অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস দিয়েছি, উন্ড খুব ভালো করে আমি আমার সাধ্যমতো ডিব্রাইডমেন্ট করে উন্ড খোলা রেখে দিয়েছি। ওপেন ফ্র্যাকচারের উন্ড আপনারা প্রাইমারিলি ক্লোজ করবেন না, ঠিক আছে? নাম্বার 1। লাগলে যদি স্কিন খুব বেশি অ্যাপার থাকে একটু স্টে সুচার দিয়ে রাখতে পারেন, কিন্তু উন্ড ক্লোজারের দায়িত্ব, উন্ড ক্লোজ করা সম্ভব কিনা এই ডিসিশন উইল বি গিভেন বাই দ্য সিনিয়র অ্যাটেন্ডিং অর্থোপেডিক কনসালটেন্ট। 1 নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের কথা, কিন্তু বইয়ের অ্যাসপেক্টের কথা তো বলবে যে যখন আমরা অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস দিয়েছি, উন্ড ডিব্রাইডমেন্ট হয়ে গিয়েছে, তখন আমি উন্ড কভার করে ফেলতে পারবো। এবং উন্ড কভারের যে ক্ষেত্রে আমার গাস্ট্রো 1, 2, 3A তিনটে আমি উন্ড কভার করে ফেলবো। লোকাল উন্ড কভার হবে, লোকাল উন্ড কভার আমি করে ফেলতে পারবো। যদি আমি অ্যাডিকুয়েট ডিব্রাইডমেন্ট করতে পারি, আমি প্রথম রাতেই আমি গাস্ট্রো 3A পর্যন্ত উন্ডকে আমি ক্লোজ করে দিব, ঠিক আছে? শর্ত হচ্ছে আমার ডিব্রাইডমেন্ট অ্যাডিকুয়েট হয়েছে, ঠিক আছে? নাম্বার 1। আর 3B এর ক্ষেত্রেও যত দ্রুত সম্ভব আমি ফ্ল্যাপ কভারেজের কথা ব্যবস্থা করে ফেলবো, মানে উন্ডটা আমি যত দ্রুত সম্ভব বন্ধ করে দিব উইদাউট এনি, সরি এটা কেন লাগছে, উন্ড আমি যত দ্রুত সম্ভব ক্লোজ করে দিব। সেটা প্রাইমারি সিটিং হলে প্রাইমারি সিটিং এ, যদি না হয় পরদিন সকালবেলা, ফ্ল্যাপ কভারেজ লাগলে তারপর দিন সকালবেলা, মানে যত দ্রুত সম্ভব আমি উন্ড কভারেজের ব্যবস্থা করব ইন জেনারেল। কারণ ওপেন ফ্র্যাকচারের ইনফেকশন প্রিভেনশনের জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কি বোঝা গেল না কি ভাই? জি ভাইয়া। আমার এমআরসিএস এর জন্য আমি বলবো যে গাস্ট্রো 3A পর্যন্ত উন্ড আমি যত দ্রুত সম্ভব আফটার অ্যাডিকুয়েট ডিব্রাইডমেন্ট আমি উন্ড কভার করে দিব। আর ওই যে যেটা বলছিলেন ভাই যে কন্টামিনেশন তো সিভিয়ার, ঠিক আছে? কন্টামিনেশন তো সিভিয়ার, হ্যাঁ সিভিয়ার কন্টামিনেশন, কিন্তু আপনি ডিব্রাইডমেন্ট অ্যাডিকুয়েটলি করেছেন। অ্যাডিকুয়েট ডিব্রাইডমেন্ট করলে তো সিভিয়ার কন্টামিনেশন বা এক্সটেন্সিভ কন্টামিনেশন ইজ নট অ্যান ইস্যু। বুঝতে পারছি আমি কথাটা? যখন আমি ডিব্রাইডমেন্টটা অ্যাডিকুয়েট, ট্রুলি অ্যাডিকুয়েট ডিব্রাইডমেন্ট হয়েছে, তখন আমি উন্ড কভার করে দিতে পারি, ঠিক আছে? এক। আর মূল ওইটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আপনাদের মধ্যেও কেউ একজন ধমক খেয়ে বসতে পারেন, রাতের বেলা ওপেন উন্ড ক্লোজ করে দিলেই ভাই বিপদে পড়ে যাবেন, বুঝছেন? পরদিন সকালবেলা এসে স্যার খুব রাগারাগি করবে। তো রাতের বেলা ওপেন ফ্র্যাকচার পেলে উন্ড ক্লোজ করার দায়িত্ব নিয়েন না, হ্যাঁ? হ্যাঁ, 2C টা কখন করব? 2B আর 2C, 2B টা তো বললেন যে as soon as possible ফ্ল্যাপ দেব। 2B তে তো আমাদের ফ্ল্যাপ কভারেজ লাগবে। আপনার যদি ওই দিন রাতের বেলায় প্লাস্টিক সার্জন থাকেন, ঠিক আছে, যিনি এই ডিব্রাইডমেন্টের সময় ছিলেন, ডিব্রাইডমেন্টের পরে যদি উনি প্লাস্টিক কভারেজ করে দিতে পারেন, তাহলে ওই দিন রাতের বেলায় করে দিবেন as soon as possible। এটা ডিলে করার কিছু নাই। এবং উন্ড ক্লোজারের ক্ষেত্রে আমাদের হিসাবটা হচ্ছে ওই জেনারেল সার্জারির হিসাব, 6 ঘন্টার আগে না 6 ঘন্টার পরে। 6 ঘন্টার আগে আসছে আমি উন্ড এখন ক্লোজ করে দিব, 6 ঘন্টা পরে আসছে আমি ডিলেড প্রাইমারি ক্লোজ করব। বুঝতে পারছি কথাটা? কিন্তু করব কি করব না 3C সেটাই। হ্যাঁ, আর 3C টা একই কথা আপা। 3C আগে ভাস্কুলার রিপেয়ার করে ফেলবো, করে ফেলার পরে বাকি অ্যাজ ইউজুয়াল আমি এইদিকে মনোযোগ দিব, ফ্র্যাকচার প্যাটার্ন, উন্ড সাইজ ওগুলোতে মনোযোগ দিব। কিন্তু এখানে আগে ভাস্কুলার রিপেয়ারটা করে নিতে হবে আপনার। হ্যাঁ হ্যাঁ ভাই, আর কি যেন কি বলছিলাম? আরেকটা হচ্ছে যে এই যে বললেন যে ওন ক্লোজ করে দিবেন, কিন্তু ভাই আমার যে এই যে ফ্র্যাকচার যে কমিউনিটির হাড় যে ভাঙা আছে, ধরে নিলাম টিবিআই যে ধরেন কমিউনিটির ফ্র্যাকচার, তাহলে আমি ওইটা ভিতরে রেখেই আমি এগুলা সব ক্লোজ করে দিব ভাই? এক্স্যাক্টলি। আমি এখনো স্টেবিলাইজেশন অফ ফ্র্যাকচারে জানি, আমরা স্টেবিলাইজেশন অফ ফ্র্যাকচারে যাব, ঠিক আছে? আমরা স্টেবিলাইজেশন অফ ফ্র্যাকচারে যাব, ঠিক আছে? কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা উন্ডটাকে ক্লোজ করে দিব, এটুকু নিয়ে তো কোনো কনফিউশন নাই। আমরা উন্ডটাকে ক্লোজ করে দিব, যেখানে স্কিন মানে বলতে চাচ্ছি যে আমি যাচ্ছি, আমরা স্টেবিলাইজেশনে গেলেই যাব। আমরা উন্ডটাকে ক্লোজ করে দিব, এটুকু নিয়ে তো ভাই কোনো কনফিউশন নেই, ঠিক আছে? উন্ডটাকে ক্লোজ করে দিব, এটুকু নিয়ে কোনো কনফিউশন নেই। আচ্ছা, এখন যদি আমার স্কিন ক্লোজার সম্ভব হয় স্কিন ক্লোজ করে দিব, স্কিন ক্লোজার সম্ভব না হলে ফ্ল্যাপ কভার করে দিব। কিন্তু উন্ড as soon as possible, as soon as it permits, আমি উন্ডকে ক্লোজ করার ব্যবস্থা করব। 6 ঘন্টার আগে হোক, 6 ঘন্টার আগে হলে তো ওই দিন রাতেই ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। আর 6 ঘন্টার পরে হলে
আমি 3 দিনের মাথায় ইনফেকশন নাই দেখে চুপচাপ উন্ড ক্লোজ করে দেওয়ার ব্যবস্থা করবো। যত দ্রুত উন্ড ক্লোজ করবো তত ভালো। এখন ভাইয়া যেটা বললেন যে আমার তো ফ্র্যাকচার আছে ভিতরে, কখনো কখনো এই যে কমিউনিটেড ফ্র্যাকচার আছে, সেগমেন্টাল ফ্র্যাকচার আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি করণীয়? তা আমি এটা রেখে দিব তো ফ্র্যাকচার ম্যানেজমেন্ট। ওপেন ফ্র্যাকচারের ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জন্য অনেক ক্ষেত্রেই উই ইউজ এক্সটার্নাল ফিক্সেটরস, ঠিক আছে, এক্সটার্নাল ফিক্সেটরস আমরা ইউজ করে ফেলি। এবং মানে সবচেয়ে কমনলি আপনারা এক্সটার্নাল ফিক্সেটর বা ইলেজার অফ এক্সটার্নাল ফিক্সেটর দেখবেন যে ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে কমনলি ইউজ হচ্ছে। এক্সটার্নাল ফিক্সেটর একটা অপশন তো আছে, তাই না, স্টেবিলাইজেশনের জন্য। ওই আমার এই স্টেবিলাইজেশন তো আমার ওই স্টেবিলাইজেশনের প্রিন্সিপাল নাম্বার 1, ঠিক আছে, এই স্টেবিলাইজেশন তো ওই স্টেবিলাইজেশনের প্রিন্সিপাল, ঠিক আছে। ওপেন ফ্র্যাকচারের জন্য একটা কথা শুধু বলে নেই, ফুল ডিটেইলসে যাব না। ওপেন ফ্র্যাকচার ইমপ্ল্যান্ট সিলেকশন নিয়ে ঝামেলা আছে, ওইটাতে গেলে আপনাকে সবগুলো বোঝাতে হবে। কিন্তু শুধু এটুকু বুঝে রাখেন যে ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে আমার আচ্ছা আমার ইমপ্ল্যান্টের অপশনগুলো কি কি ছিল ভাই বলেন তো? ইন্টারমিডিউলারি নেইল সিরিয়ালি বলেন। একটা প্রথমে কি ছিল? কাস্ট ছিল, দেন হচ্ছে প্লাস্টার, দেন ফাংশনাল ব্রেসিং, দেন হচ্ছে এক্সটার্নাল ফিক্সেটর, ইন্টারনাল ফিক্সেটর। এক্সটার্নাল ফিক্সেটর মধ্যে ছিল প্লেট এন্ড স্ক্রু, আর হচ্ছে ইন্টারনাল ফিক্সেটর ইন্টারমিডিউলারি নেল। জি। আচ্ছা ধরেন একটা ওপেন ফ্র্যাকচারের পেশেন্ট আসছে, আপনি ফ্র্যাকচার ডেব্রাইডমেন্ট করছেন, এরপর কন্টিনিউয়াস ট্রাকশন দিয়ে রেখে ফ্র্যাকচার স্টেবিলিটি দিতে পারবেন নাকি পারবেন না? পারবো না। কেন? ট্রাকশন দিয়ে ট্রাকশন দিয়ে স্টেবল দুই করে তিনটা রাখেন, মানে আপনার পরের কথা বলছি, সেগমেন্ট ট্রাকশন দিয়ে 2-3টা সেগমেন্ট আছে, একটা সেগমেন্ট আছে, আপনি শুধু সেগমেন্টাল কেন চিন্তা করছেন আপা? মানে ট্রাকশন দিয়ে আপনি ফ্র্যাকচার সাইটে একটা বেসিক স্টেবিলিটি দিতে পারবেন কি পারবেন না? হ্যাঁ ওটা হ্যাঁ, পারবো। ওই জায়গাটাতে তো আমি ডেভেলপমেন্ট করলাম, তারপর প্লাস হচ্ছে ওইখানে স্কিন হচ্ছে করলাম। ডিসটালি ট্রাকশন দেওয়ার ব্যবস্থা করব, ডিসটালি ট্রাকশন দেওয়ার ব্যবস্থা করব। ট্রাকশন মানে শুধু ভাই ইয়াতে না, আমি ক্যালকেনিয়ামে পিন দিয়ে ধরেন এই জায়গায় ফ্র্যাকচার হয়েছে, আমি কথার কথা বলছি, আমরা ইউজ করি না ভিডিও, কিন্তু আমি এই ক্যালকেনিয়াম দিয়ে একটা পিন দিলাম, ক্যালকেনিয়ামে পিন দিয়ে ট্রাকশন দিয়ে রাখলাম, ফ্র্যাকচার সাইট কি একটা স্টেবিলিটি পাবে নাকি পাবে না ভাই? হ্যাঁ পাবে। পাবে। সম্ভব একটা মডেলিটি, ঠিক আছে। কাজ দিয়ে তো আমি একটা স্টেবিলিটি দিয়ে দিতে পারি যে আমি ফ্র্যাকচার নিয়ে কাজ করেছি, ওপেন ফ্র্যাকচার আমি উন্ড টুন্ড করেছি, এখন আমি এখানে অন্যান্য সার্জারি করব না, ঠিক আছে, আমি একটা প্লাস্টার দিয়ে রাখলাম, ব্যাক স্ল্যাব দিয়ে রাখলাম, সুন্দর করে বড় করে একটা ব্যাক স্ল্যাব দিয়ে দিলাম। ব্যাক স্ল্যাব দিলেই তো আমার একটা ফ্র্যাকচার সাইটের স্টেবিলিটি তো হয়ে গেল নাকি না? হলো ফ্র্যাকচার ট্রিটমেন্ট, ডেফিনিটিভ ট্রিটমেন্ট পাওয়ার কথা, কিন্তু ফ্র্যাকচার সাইটের তো আমি স্টেবিলিটি তো দিতে পারি জি নাকি না? ঠিক জি আছে। ভাই, জি ভাই। এবং দেখেন আবারও দেখেন এখানে ডিফারেন্সটা দেখেন, সেটা হচ্ছে যে ক্লোজ ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, রিকগনিশন করেছিলাম, রিডাকশন করেছিলাম, তারপর রিটেনশনের নিয়ে অনেক কথাবার্তা বলেছিলাম, তারপর রিহ্যাবিলিটেশন নিয়ে কথা বলছিলাম। এখানে বলছে যে কোনোভাবে হেমাটোমা ম্যানেজ করে ফ্র্যাকচারটাকে জাস্ট কিপ ইট স্টেবল, ঠিক আছে, কিপ ইট স্টেবল। ডেফিনিটিভ কেয়ার অফ ওপেন ফ্র্যাকচার এটা সেকেন্ড ফেজের কাজ। প্রথমত তুমি এটাকে স্টেবিলিটির কথা বলো, তো স্টেবিলিটি দেওয়ার ক্ষেত্রে উই ক্যান ইউজ ট্রাকশন ইফ ফিজিবল, উই কমনলি ইউজ আ প্লাস্টার কাস্ট, ঠিক আছে। এই ডেব্রাইডমেন্টের পর সেগুলো তো ফার্দার রিলুক সার্জারি, সেকেন্ড লুক সার্জারি লাগে, আমরা প্লাস্টার কাস্ট দিয়ে দিই, প্লাস্টার কাস্ট দিয়ে একটা বেসিক স্টেবিলাইজেশন দিয়ে দিই, যে ফার্দার ড্রেসিং লাগলে, ফার্দার সাবসিকুয়েন্ট প্রসিডিউর লাগলে তখন আমরা প্লাস্টার সরিয়ে ফার্দার সাবসিকুয়েন্ট প্রসিডিউর করি। কথার কথা ফাংশনাল ব্রেসিং ও তো একটা অপশন হতে পারে স্টেবিলিটি দেওয়ার জন্য যদি সম্ভব হয়। আমি চাইলে স্টেবিলিটি তো দিতে পারি নাকি না ভাই? শেষ। এখন ইন্টারনাল জি ভাই। ফিক্সেশনের ক্ষেত্রে কথা আছে, ইন্টারনাল ফিক্সেশনের ক্ষেত্রে ওপেন ফ্র্যাকচারের মধ্যে প্লেটটা আমরা কখনো ইউজ করি না। ওপেন ফ্র্যাকচার এর ক্ষেত্রে প্লেট উই ডু নট ইউজ প্লেট, ঠিক আছে। আর সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে যে তাহলে নেইল যে অপশনটা, ইন্ট্রামিডুলারি নেইল এখনো বলে এগুলো 1, 2, 3 এ ফ্র্যাকচারের ক্ষেত্রে দিস ইজ ভেরি এনকারেজ যে আপনি ডেব্রাইডমেন্ট করার পরে, আজকে আমার ফ্র্যাকচার হয়েছে, আজকে রাতেই ইট ইজ অ্যাডভাইস যে আজকে রাতেই আমার উন্ডটা ডেব্রাইড 6 ঘন্টার মধ্যে আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, 6 ঘন্টার মধ্যে আমার উন্ডটা খুব ভালো করে ডেব্রাইড করা হবে, 6 ঘন্টার মধ্যে প্লাস্টিক সার্জন আসবে, আমার গাছগুলো 3B উন্ড না 3B না সরি 6 ঘন্টার মধ্যে আমার উন্ডটা ক্লোজ করে দেওয়া হবে, এবং 6 ঘন্টার মধ্যেই আমার পায়ে নেইল দিয়ে দেওয়া হবে, 6 ঘন্টার মধ্যেই আমার পায়ে নেইল দিয়ে দেওয়া হবে যদি আমার গাছগুলো 1, 2 অথবা 3A উন্ড হয়। আর যদি গাছগুলো 3B উন্ড হয় তাহলে আমার পায়ে একটা এক্সটার্নাল ফিক্সেটর দিয়ে দেওয়া হবে, এবং পরে কালকে বা পরশু স্কিন কভারেজ করার ব্যবস্থা করা হবে। কথাটা কি বোঝা গেল নাকি ভাই? জি ভাই। তাই আবার একটু বলবেন প্লিজ। ইশফাক ভাই জিজ্ঞেস করছিলেন যে হ্যালো হ্যালো ইশফাক ভাই কি আছে? জি জি ভাই ভাই। শুনতে পাচ্ছি। আচ্ছা ইশফাক মনে ব্যস্ত। মূল আজান কথা দিচ্ছে হচ্ছে ভাই, আজান এই জন্য আচ্ছা সরি, তাহলে 1 মিনিট ওয়েট করি।
ভাইয়া এই যে ইন্টারনাল যে আমরা নেল দিব ইন্টারনাল ফিক্সেটর, এটা কতদিন রাখতে হবে? নেইল ফ্র্যাকচার ইউনিয়ন হওয়া পর্যন্ত। না ভাইয়া আমরা যদি এর চেয়ে ক্লোজারের বেশি পর সময় কি রাখি নেইলটা আমি দিব? তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ, আমি বললাম যে এই সেই নেল যদি আমি বেশি সময় রেখে দেই তাহলে এটার জন্য কোনো কেন প্রবলেম রাখবেন? হবে ওই জায়গায়? কেন রাখবেন? না এমন হইছে ভাইয়া, হচ্ছে আমার আঙ্কেল আর কি, বুঝছেন, আমার ফ্রেন্ডের বাবা, উনি নিজেও ডক্টর, মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে হিউমেরাস ফ্র্যাকচার হয়েছিল। তো ওনার হচ্ছে এই এক্সটার্নাল ফিক্সেটর দিছিল যে ওকে, হ্যাঁ হ্যাঁ। যে ওইটা উনি 6 বছর রেখে দিছে এন্ড এক্স ফিক্স মানে নাকি নেইল? না ভাইয়া, এক্সটার্নাল যেটা দেয় আর কি, প্লেট প্লেট স্ক্রু। প্লেট স্ক্রু, এক্স্যাক্টলি প্লেট স্ক্রু রেখে দিয়েছেন। জি প্লেট জি স্ক্রুটা রেখে দিতে পারেন, কিন্তু আইডিয়ালি মানে রেখে দিতে পারেন প্লেট স্ক্রু, কিন্তু এইটা শুড প্রেফারেবলি বি রিমুভড। ঠিক আছে, 6 বছর রেখে দিয়েছেন, এখন এটা রিমুভ করাটা খুব চ্যালেঞ্জিং। আইডিয়ালি আমরা মানে 12 12 রিমুভ করছে ভাইয়া, মানে ওনার প্রবলেম হয়েছিল অনেক, অনেক সিভিয়ার পেইন হচ্ছিল হাতে, মানে একদম মুভমেন্টও সমস্যা হচ্ছিল অনেক। পরে এখন সার্জারি করা হয়েছে, ওটা বেসিক্যালি রিমুভ করছে। সমস্যা হয় যখন একটা ইমপ্ল্যান্ট থাকে, ইমপ্ল্যান্টের কিছু ক্যাপাসিটি থাকে, লোড বেয়ারিং ইমপ্ল্যান্ট, লোড শেয়ারিং ইমপ্ল্যান্ট বলি আমরা ভাই। হ্যাঁ, যে লোড বেয়ারিং জি ইমপ্ল্যান্ট গুলি কি করে, এই আমার বোনস এর যে কনস্ট্যান্ট রিমডেলিং চলতে থাকে, বোনস তো ডাইনামিক একটা জিনিস, কনস্ট্যান্টলি এখানে রিমডেলিং হচ্ছে, কিন্তু এই জি রিমডেলিংটার জন্য একটা বেসিক ইম্পালস খুব দরকার, যে বোনসের জন্য লোডিং লাগে। উলফস ল বলে একটা ল আছে, আমরা যেটা বোনসের জন্য একদম বেদবাক্যের মতো, যে যেই বোনসের মধ্যে লোডিং নাই সেই বোনসের মধ্যে কোনো হিলিং নাই, রিমডেলিং নাই। আপনি ব্যায়াম করবেন আপনার হাড্ডি শক্ত হবে, ব্যায়াম করবেন না আপনার হাড্ডি দুর্বল হয়ে যাবে, হবেই। কেন? কারণ বোনের রিমডেলিং হবে না। ঠিক আছে, রিমডেলিং হবে না। তো বোনসের লোডিং না পড়লে বোনসটা আস্তে আস্তে উইক হয়ে যায় বা অস্টিওপোরোটিক হয়ে যায়। এখন কারো ফ্র্যাকচার হয়েছে, আপনার ওই ফ্রেন্ডের বাবার ফ্র্যাকচার হয়েছিল হিউমেরাসের মধ্যে, সেখানে আমি জি প্লেট দিয়ে দিয়েছি। এখন প্লেটটা হচ্ছে লোড বেয়ারিং একটা ইমপ্ল্যান্ট। প্লেট কি করে, ওই তার নিচের জায়গার বোনসটার মধ্যে আর কোনো ওজন যেতে দেয় না, পুরো দায়িত্বটা প্লেট নিজে নিয়ে নেয়। ঠিক আছে, এখন এটার জি এন্ড ভাই রেজাল্ট হচ্ছে এটা, যে তার নিচের প্লেটের নিচের যে বোনসটা সেটা অস্টিওপোরোটিক হয়ে যায়। এখন অস্টিওপোরোটিক হলে জি তখন কি হয়, যে স্ক্রু গুলো দিয়ে আমরা প্লেটটা লাগাই সেই স্ক্রু গুলো লুজ হয়ে যায়, প্লেটটা তখন ইভেন্চুয়ালি ভিতরে নড়তে থাকে। ঠিক আছে, নড়তে যখন জি থাকে ভাই তখন ওটা কজেস পেইন, ডিসকমফোর্ট, ইট মে ফেইল, ইট মে ব্রেক, ইট মে কজ ইনফেকশন, ইট মে কজ নাম্বার অফ মানে কমপ্লিকেশন। মানে ওনার যখন ওটি হয়েছিল ভাই, আমি ছিলাম মানে ওই ওটিতে, দেখলাম ওনার হচ্ছে প্লেটের উপর দিয়ে মানে শক্ত মানে বোনসের উপর তৈরি হয়ে গেছিল, মানে বোনসের মতো পুরো। তো এখন মোদ্দা কথা হচ্ছে যে এই ইমপ্ল্যান্ট গুলো আমরা ফ্র্যাকচার হিলিং এর ক্ষেত্রে সেই কয়দিনই দিব যে কয়দিন বোনসটা উইক। যখন বোনস নিজের মতো কাজ করার জন্য তৈরি হয়ে গিয়েছে তখন আমরা ইমপ্ল্যান্ট সরিয়ে দিব। যখন বোন ইউনিয়ন ইজ কমপ্লিট তখন আমরা ইমপ্ল্যান্ট সরিয়ে দিব। শেষ 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 ভাই ভাই ভাই, আমরা অর্থোপেডিক্স অনেক বড় পড়া বাকি ভাই, এগুলো টাটকা, যদিও ভাইয়া খুব একটা মজার। কথা, ভাইয়া ক্লোজারটা আগে করব দেন হচ্ছে নেইল দিব না, ইন্টারমিডিয়েট নেইল? আইডিয়ালি এক্স্যাক্টলি, আপনি স্টেরাইল এনভায়রনমেন্ট বাদ দিয়ে পুরো উন্ডের ম্যানেজমেন্ট করে তারপর আপনি ইন্টারমিডিয়েট নেল দিয়ে দিবেন। জি ভাই, ওটা আমি বলছিলাম, যে আপনি উন্ড কভার করে তারপরে আপনি রেসপেক্টিভ বোনসের ম্যানেজমেন্ট করে ফেলবেন। ঠিক আছে, এক্সটার্নাল ফিক্সেটর দেওয়ার আগে যদি আমরা মাঝে মধ্যে ওই যে মানে 3B তে এক্স ফিক্সটা আগে দিই তারপরে হচ্ছে উন্ডটা কভার করি, কিন্তু গাছগুলো 1 2 3A 1 কই গেল না, গাছটিলো, আরে কি আসছে এটা, গাছটিলো 1 2 3A। একটু একজনকেও সিকোয়েন্সিয়ালি বলে ফেলেন, সারা জীবনের জন্য মাথা ঢুকে আসবে। ধরেন আপনার কাছে গাছটিলো 1 উন্ড নিয়ে এসেছে, প্রথমে আপনার কি দায়িত্ব? প্রথমে হচ্ছে আপনি অর্থোপেডিক সার্জন, হ্যাঁ, ওন ডেব্রাইডমেন্ট। প্রথমে না, প্রথমে আপনি কি করবেন, অ্যান্টিবায়োটিক দিবেন। হ্যাঁ, শেষ, অ্যান্টিবায়োটিক কভার দেব। প্রথমে অ্যান্টিবায়োটিক দিবেন, ব্রড স্পেকট্রাম। তারপরে কি করবেন, তারপর হচ্ছে ওন ডেব্রাইডমেন্ট। ডেব্রাইডমেন্ট। উন্ড ডেব্রাইডমেন্ট, গ্রসলি খুব ভালো করে উন্ড ডেব্রাইডমেন্ট করবেন। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ মেনে। তারপরে কি করবেন, যদি অ্যাডিকুয়েট ডেভেলপমেন্ট হয় সেক্ষেত্রে ওন আপনি কভার করে উন্ড কভার করে দিবেন, ওন ক্লোজার উন্ড প্রাইমারি ক্লোজ ক্লোজার। করে দিবেন। তারপরে কি করবেন, তারপরে এটার ভিতরে একটা নেল দেন দিবেন, ডেফিনিটিভ একটা দেন নেল দিয়ে হচ্ছে দিবেন।
এর হচ্ছে নীল দিয়ে আপনার দিবেন শেষ, fixed আপাতত fixed নীলই আছে, রাখেন, নীল দিয়ে দিবেন, ওটা ওই 6 ঘন্টার মাথায় করে দিবেন শেষ। জাস্ট 2